দিগন্ত বেলার প্রেমান্দোলন লেখিকা আফরোজা আশা পর্ব 46। উজ্জ্বলা দীপ্তিময় আলোয় ধরণীগাত্র আলোকিত হয়েছে। ঝলমলে দিন, পরিষ্কার আকাশ, রোদে ভরে উঠেছে চারদিক। ধোয়া তোলা নির্মল আকাশে নীলচে সাদা পেঁজা তুলোগুলো ভেসে বেড়াচ্ছে। প্রান্তরেখায় বিস্তীর্ণ নীল দিগন্ত। দিন বাড়ার সাথে সাথে বেড়েছে লোক সমাগম। বাস স্ট্যান্ডে অপেক্ষারত রায়হান আর দিগন্ত নিতে এসেছে রোকেয়া তালুকদার, দিলদার তালুকদার আর রেহেনাকে। নাতির বিয়ের জরুরি তলব পেয়ে তখনই চট্টগ্রাম থেকে রওনা দিয়েছেন তারা। ট্রেন ছিল না, বাড়ির গাড়ি নিয়ে আসতে সময়ের ব্যাপার, তাই শেষমেশ বাসায় আসতে হলো তাদের। স্ট্যান্ডে বাস থামতেই একদল লোক একের পর এক বের হলো। সাথে দেখা গেল দিগন্তের অতি পরিচিত মুখগুলো। রায়হান সহ এগিয়ে গেল সেদিকে। রোকেয়া তালুকদার বাস থেকে নেমেই নাতিকে পেল। কোনো দিকে না তাকিয়ে নাতির বুকে পড়ে কিছুক্ষণ কাঁদল। সে যে গ্রাম থেকে এসেছে আর আজ দেখা পেল। দিগন্ত নিশ্চুপ জড়িয়ে ধরে থাকলো দাদিকে। বয়সের ভারে কুঁজো হয়ে গিয়েছে, শুকনো ছোটোখাটো শরীরে চামড়াগুলো ঝুলে গিয়েছে রোকেয়া তালুকদারের। অথচ তার পাশে দাঁড়িয়ে থাকা দিলদার তালুকদার এখনো শক্তপোক্ত পুরুষ। চুল দাড়িতে পাক ধরলেও গায়ের গঠন সুঠাম। বলা বাহুল্য, তার মুখাবয়বের ছাপ দিগন্তের মাঝে রয়েছে অনেকটাই। রায়হানের সাথে রেহানার চোখাচোখি হতেই রায়হান সভ্য ছেলের ন্যায় মুখে হাসি বজায় রেখে তাকে সালাম দিল। রেহানাও স্বাভাবিকভাবে তার সালামের জবাব দিল। সেখানে হালকা ভালোমন্দ কথা সেরে তাদের নিয়ে বাড়ির দিকে গাড়ি ঘোরালো দিগন্ত। ড্রয়িং রুমের সোফায় আধশোয়া হয়ে হেলান দিয়ে চোখ বন্ধ করে রেখেছে মাইশা। ভোর সকালেই তালুকদার বাড়ি চলে এসেছে ওরা। মিতালি আর বাণীকে আসতে দিতে চাইছিল না রহমান পাটোয়ারি। জয়নাল আর জুনায়েদ গিয়ে নিজেদের ব্যবহারের জন্য অনুতপ্ত হয়েছে। অনেক কথাবার্তার পর মিতালি আর বাণীকে পাঠিয়েছে রহমান। দুপুরের পর বরপক্ষ হিসেবে আবার যাবে ওরা। তার আগে বাড়িঘর সব ঠিক করতে অবস্থা বেহাল। একটু কাজ করেই কোমরের ব্যথায় কাহিল হয়ে গিয়েছে মাইশা। পুরোপুরি সুস্থ হয়নি এখনো। ভেতরের ব্যথাটা আছেই, হাঁটাচলা করতে পারছে, কিন্তু উঠবস করে কাজ করার দরুন ভেতরে চিনচিন ব্যথার উদ্রেক ঘটেছে। পাশে কোমরে ওড়না পেঁচিয়ে সোফার কুশন পাল্টাচ্ছে দিশা। মাইশার উদ্দেশ্যে বলল, বেশি ব্যথা করলে রুমে গিয়ে আরাম করো, বাকি যা আছে আমি আর ভাবি মিলে করে নিব। বন্ধ চোখ খুলে তাকালো মাইশা। কাজ বেশ অনেকটাই আছে, এগুলো তাড়াতাড়ি শেষ করে আবার তৈরি হতে হবে। তাছাড়া মিতালি ও বাড়িতে বসেছিল, ভাবিদের হাতে হাতে কাজ করেছে, এখানে এসেও ছুটে বেড়াচ্ছে। ছেলের বিয়ে বলে শরীরের ক্লান্তি টের পাচ্ছে না। শরীর তো পরে অসুস্থ হয়ে সময় নিবে না। আরও কিছুক্ষণ বসে থেকে ঝট করে উঠে দাঁড়ালেও যত বসে থাকবে অলসতা গ্রাস করবে। জোশ নিয়ে ঝাড়ুটা হাতে তুলে নিল। দিশা ওর কাজে হাসলো, তারপর আবার নিজ কাজে মনোযোগ দিল। মাইশা ঝাড়ু দিতে দিতে দরজার কাছে চলে এলো। হাটখোলা দরজা, 2-3 জন মহিলা রেখেছে আজকের জন্য। একজন মিতালির সাথে রান্নাঘরে, একজন কাপড় চোপড় ধুয়ে দিচ্ছে, আর একজন সব কিছু মোছাগোছা করলে মাইশা ঝেড়ে দিচ্ছে। ওর পেছন পেছন মহিলাটাও মুছে নিচ্ছে। বাড়ির কর্ত্রী কটা দিন না থাকায় ছাতা পড়েছে বাড়িতে। দিশা মাইশাও ইচ্ছে করে হাত দেয় নাই। জুনায়েদের ব্যবহারে তারাও অসন্তুষ্ট ছিল। দরজার সিঁড়ি দুটো ঝেড়ে ঝাড়ুটা উপরে উঠাতেই একজনের গায়ে লাগলো। চমকে সেদিকে তাকালো মাইশা। সামনের মানুষটাকে দেখে নিজের কাছে লজ্জিত হলো। রায়হান একবার ঝাড়ু দেখলো, আরেকবার মাইশাকে। অবাকতা নিয়ে স্লো ভয়েসে বলল, শেষ পর্যন্ত ঝাড়ুর বাড়ি? সেই একটা ভুলের জন্য স্বামীকে ঝাঁটাপেটা করলে? শাস্তির জন্য ঝাঁটা ইউজ না করে অন্য কিছু ইউজ করতে পারতে, যেমন ধরো তোমার। রায়হানের বলার আগেই চোখ মুখ খিচিয়ে নিল মাইশা। উল্টো ঘুরে চলে আসতে নিলে ওকে পিছু ডাকলো রায়হান। একটা ব্যাগ নাও, ভারী অনেক, এটা তোমার মায়ের ব্যাগ, এটা নাও। মাইশা আবারও ঘুরে এলো। রায়হানের 2 হাতে দুটো বড় ব্যাগ। মায়ের ব্যাগটা চেনা ওর। হাত বাড়িয়ে সেটা নিতে গেলে পড়লো আরেক ফ্যাসাদে। রায়হানের 2 আঙুল ওর হাত চেপে ধরেছে। একটু টানাটানি করেও ছাড়াতে পারল না মাইশা। এদিকে রায়হান সামান্য ঘাড় বেঁকিয়ে চতুর্পাশে দেখে নিল। দিশা উপরের দিকে যাচ্ছে। ড্রয়িং রুম আপাতত ফাঁকা। বাইরে দিলদার, রোকেয়ার, রেহেনাকে নিয়ে বাগানের দিকে আছে দিগন্ত। সেখানে রোকেয়ার হাতে গাড়া দুটো মেহগনি গাছ অনেক বড় হয়েছে। বাড়িতে ঢোকার আগে সেটাই দেখছে ওরা।
রায়হান ওদের সাথে যায়নি, গাড়ি থেকে দুটো ব্যাগ নিয়ে বাড়ির দিকে এসেছে ও। পরিবেশ ফাঁকা দেখে ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি ফুটল রায়হানের। মুহূর্তে ব্যাগ নিচে রেখে মাইশার একদম কাছাকাছি চলে এলো। হকচাকালো মাইশা পেছনে সরে যেতে চাইলে বাধা পড়ল পুরুষালী হাতের বাঁধনে। রায়হান চোখ মুখ ভালো ঠেকলো না ওর কাছে। ভয়ার্ত চোখে আশপাশ দেখলো, লোকটা যেভাবে চেপে ধরছে, কেউ দেখে ফেললে কেলেঙ্কারি কাণ্ড হবে। ছাড়াতে না পেরে রাগে গা পিত্তি জ্বলে উঠল ওর। রায়হানের পূর্ণদৃষ্টি মায়ের সাথে ওকে দেখতে দেখতে মাথায় শয়তানি ভর করলো। তা ছড়িয়ে পড়ল বাইরেও। ঠোঁট কামড়ে ধরে ধীর গলায় বলে উঠল, উফ, রাগলে তোমাকে কি যে লাগে। মাসুম চেহারার থেকে এটাই জোশ। মন যেন কি কি করতে চাইছে। রায়হানের ঠোঁট কাটা কথাগুলো বিষিয়ে দিল মাইশার মন। দাঁত খিচে বলল, ছাড়ুন, আপনি একটা অসভ্য লোক। কিভাবে একটা মেয়ের সাথে এরকম করতে পারেন, সি। রায়হানের গায়ে লাগলো না কথাটা, বরং চেহারায় ফুটল দ্বিগুণ দুষ্টুমির রেশ। কণ্ঠ টেনে বলল, এই একটা মেয়ের সাথেই আমি সব অসভ্যতা আমি করব? কট খেয়ে মেয়েটাকে পেয়েছি, এমনি এমনি তো ছাড়া যাবে না জানেমান। মাইশা মোচড়ামুচড়ি শুরু করলো, ভয়ে ভেতরে শুকিয়ে এসেছে ওর, কখন যেন কে দেখে ফেলছে। রায়হান সুযোগ বুঝে ওর কোমরের দিকে জোরে চাপ দিল। ব্যথায় তৎক্ষণাৎ মাইশার মুখ থেকে বের হলো, আহ। সঙ্গে সঙ্গে ভেসে এলো রায়হানের বেফাঁস কথা, ইস, কি হট কথাবার্তা। এখন না বউ, বন্ধুর বিয়ে সেরে আসি, কন্ট্রোল ইয়োর সেলফ। বলে ছেড়ে দিল মাইশাকে। ব্যাগ দুটো নিয়ে ভেতরে চলে গেল। এদিকে চোয়াল ঝুলে পড়ার উপক্রম মাইশার। নিজে নিজে কি বলে গেল লোকটা। রায়হানের অসভ্য ইঙ্গিত স্মরণ হতেই চোখ বড় বড় হয়ে এলো ওর। লজ্জায় হাত পা ঘেমে উঠল। সিঁড়ির কোণে দাঁড়িয়ে এতক্ষণে সব কিছুই দেখেছে দিশা। প্রথমে অবাক হলেও এখন ওর কাছে ব্যাপারটা ভালোই লাগছে। রায়হানের সাথে মাইশাকে মানাবে সুন্দর জুটিটা কল্পনা করে নিয়েছে দিশা। পরে মাইশাকে ধরবে। এখন ওর মন ভার হয়ে আছে। আগে মাইশাকে দেখে নিজেকে সান্ত্বনা দিত, এখন কাকর দেখে দিবে। সিঙ্গেলনেসের ওপর রাগ উঠল ওর। সেই যে লাস্ট ক্রাশ খেয়েছে, তারপর থেকে একবারও ফ্ল্যাটিং করেনি। অনেক ভালো হয়ে গিয়েছে, অথচ যার জন্য ভালো হলো তার পাত্তা নেই। মনে মনে কয়েক দফা গলা ফাটিয়ে কাঁদলেও পরপরই ফাহাদের আইডি বের করে ওকে নক করলো। আবুলের ঘরের আবুল, হাদার বাচ্চা, বলদ ছোকরা, জাউরা বেটা ছেলে, এটাই লাস্ট মেসেজ দিলাম, রিপ্লাই না দিলে তুই মরেও শান্তি পাবি না রে। এই সিঙ্গেলের কথা তোর কপালে লাগুক, ফু। লিখে সেন্ড করে দিল। তারপর ফোন অফ করে বিরস মুখে কাজ করতে লাগলো। রোকেয়া তালুকদারদের নিয়ে বাড়ির ভেতরে আসলো দিগন্ত। গলা ছেড়ে মিতালিকে ডাকলো। মিতালি বাণী ছুটে এলো ওদের কাছে, সালাম দিয়ে ওদের তোষামত করতে ব্যস্ত হয়ে পড়ল। অপরদিকে এতদিন পর মেয়েকে সামনে পেয়ে চোখ টলমলে হলো রেহানার। এই প্রথম মেয়েকে ছেড়ে আছে। বুকে আগলে নিয়ে খুব আদর করলো। মাইশাও মায়ের বুকে পড়ে ইমোশনাল হয়ে গেল। কিছুক্ষণ পর ওরা ফ্রেশ হয়ে এলো। সবাই একসাথে সোফায় বসলো হালকা চা নাস্তার জন্য। দিশা চা খাচ্ছে আর বারবার সরু চোখে মাইশার দিকে তাকাচ্ছে। ইতিমধ্যে কয়েকবার এর কারণ জিজ্ঞেস করেছে মাইশা, উত্তর দেয়নি ও। মাইশা কেমন বেকায়দায় পড়েছে, একদিকে দিশা কেমন অদ্ভুত ব্যবহার করছে, অন্যদিকে ওর পাশের সিঙ্গেল সোফায় রায়হান বসেছে। দূরত্ব খুব একটা নয়, লোকটা চা খাচ্ছে কম, ওকে টিস করছে বেশি। রোকেয়া তালুকদার বলল, তুমি যে বেলাকে পছন্দ করো সেটা আগে জানাবা না। আমি আবার তোমার জন্য মাইশাকে নিয়ে আলাপ করেছিলাম। কথাটা শুনে দাঁত দিয়ে জিভ কাটল মিতালি। সব বাচ্চারা এখানে আসে, এভাবে বলা উচিত হলো না রোকেয়ার। এক একজনের রিয়াকশন তাই। দিগন্ত ভ্রুকুচকে নিয়েছে, দিশা মুখ গোল করে রেখেছে, মাইশা অস্বস্তিতে মাথা নামিয়ে নিয়েছে, আর রায়হানের গলায় চা আটকেছে। খুক খুক কাশছে ও। দিগন্ত রায়হানের অবস্থা দেখে ঠোঁট বাঁকালো, হালকা গলা ছেড়ে বলল, ওসব ভাবনা মাথায় এনেছিলে কিভাবে? মাইশাকে আমি দিশার মতো স্নেহ করি। একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, ওর জন্য একটা ছেলে দেখেছি। দেখেছি ভুল, প্রস্তাব পেয়েছি। আমারও ভালো লেগেছে অনেক। ছেলেটা নৌবাহিনীতে আছে, দেখতে শুনতে ভালো। আমার ঝামেলা মিটুক, তারপর ওদের আসতে বলবো। তোমরাও আছো এখন। ক্ষুব্ধ নয়নে দিগন্তের দিকে তাকিয়ে আছে রায়হান। চোখ দিয়ে মেরে খান খান করতে চাইছে ওকে। ভেতর দাউ দাউ করে জ্বলছে। দিগন্ত যে ওকে জ্বালানোর জন্যই বলছে তাও বেশ জানে, জানার পরেও জ্বলছে। মাইশা এক পলক রায়হানকে দেখে আবার চোখ নামিয়ে নিল। ভালো লাগছে না ওর, সব কিছুই বিষাদ ঠেকছে। প্রায় বিকেল হয়ে এসেছে। পাটোয়ারি বাড়ির সামনে আসলো দুটো গাড়ি। গাড়ি থেকে একে একে নামলো সবাই। রহমান, রাসেল আর বেলার খালুসহ কয়েকজন এগিয়ে এলো ওদের কাছে।
সবার সাথে কথাবার্তা বলে তাদের ভেতরে নিয়ে যাওয়া হলো। এদিকে দিগন্ত দাঁড়িয়েই আছে, পরনে সাদা পাঞ্জাবি। রহমান পাটোয়ারি দাঁড়িয়ে আছে। দুজনে এখনো কথা বলেনি। দিগন্ত কিছুক্ষণ নীরব থেকে হুট করে সালাম দিল। এটাই চাইছিল রহমান, এজন্য এতক্ষণ আগ বাড়িয়ে টু শব্দটি করেনি। সালাম নিয়ে বলল, বেওয়ারা জীবনযাপন করেন আর যাই করেন, আমার মেয়েকে বিয়ে করতে এসেছেন। এটা আপনার শ্বশুরবাড়ির এলাকা হতে চলেছে। এলাকার সব মুরব্বিকে সামনে পেলে এই জিনিসের হেরফের যেন না দেখি। অন্তত আমার মেয়ে জামাই হওয়ার চেষ্টা করবেন। বাকি দুই জামা আবার এদিকে ঠিকঠাক। দিগন্ত মাথা নাড়িয়ে সায় জানালো। রহমান স্বাভাবিকভাবে কথা বলে দিগন্তকে নিয়ে ভেতরে এলো। সব পরিবারের লোকজন, বাইরের মানুষ নেই, তাই স্টেজের প্রয়োজন পড়ল না। বাড়ির ভেতরে ফাঁকা জায়গায় ছোটখাটো আয়োজন করা হয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে ঘুরে ফিরে নিজেকে দেখছে বেলা। লাল শাড়ি, মাথায় লাল ওড়না, মুখে পার্লারে সাজিয়ে দেওয়া হালকা প্রসাধনী, গায়ে সোনার অলংকার, পুরো রূপ পাল্টে গিয়েছে ওর। মনে হচ্ছে আয়না, ও না আরেকজন। অপরদিকে কোমরে হাত রেখে বেলার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে বৃষ্টি। ওকে নিচে নিয়ে যেতে বলছে, আর এদিকে বেলার নিজেকে দেখাই শেষ হচ্ছে না। একে একে সবাই এসে ঘুরে গিয়েছে, কিন্তু রুম থেকে বের করতে পারেনি বেলাকে। ইচ্ছে করেই রুমে ঘাপটি মেরে সময় নষ্ট করছে ও। বৃষ্টির কথা কানে না তুলে আয়নার সামনে মুখ আবারও এলো বেলা। বৃষ্টিকে বলল, আপা, এইটা আমি? আমাকে এত সুন্দর লাগছে কেন? বিয়ে হলে মেয়েদের এত সুন্দর লাগে? তাহলে তো আরো আগে বিয়ে করতে হতো, তাই না? বৃষ্টির কপাল চাপড়ালো। বেলা আবারও বলল, এখন থেকে আমি প্রতিদিন বউ সাজবো। কি সুন্দর শাড়ি পরে সাজা যায়। বৃষ্টি বাঁকা গলায় বলল, পাগল মেয়ে, বউ সাজ নিয়ে পড়ে থাকবেই নাকি বিয়েও করবি? সেদিন তো খুব ফরফরালি আব্বুর সামনে আমার দেবরকে ফেলে আপার ভাসুরের জন্য কেঁদে মরলি। এখন দেরি করছিস কেন? চল আমার সাথে, কাজদি বসেছে, অনেকক্ষণ হলো, সবাই অপেক্ষা করছে। বেলা কয়েক পলক ঝাপটে বৃষ্টির দিকে চাইলো। মাথার ওড়নার দুই কোণা টেনে ধরে হেলে দুলে উঠে বলল, আগে দুইটা ছবি তুলে দাও। আমার বাচ্চা কাচ্চা নাতি নাতনিরা দেখবে না আমাকে কত সুন্দর লাগছিল বিয়ের দিন। বিয়ের পর তো সোজা ও বাড়িতে নিয়ে যাবে, ততক্ষণে সাজ খারাপ হয়ে যাবে। দাও না আপা ছবি তুলে। আক্কেল গরম বৃষ্টির। এর মধ্যে দিশা এলো রুমে। দেরি হচ্ছে দেখে ওকে পাঠিয়েছে দিগন্ত। দিশাকে দেখে বেলা শাড়ি হালকা উঁচু করে লাফিয়ে ওর কাছে এলো। বেলার কাজে চোখ রাঙানি দিল দিশা। শাড়িতে পা আটকে এখনই পড়ে যেত। এভাবে লাফাচ্ছিস কেন? বিয়ের দিন বউদের চুপ করে বসে থাকতে হয়, গাধা। দিশার হাতের ফোনটা টেনে নিল বেলা। ক্যামেরা অন করে আবার ওর হাতে ধরিয়ে দিল। দিশা ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো ওকে। বেলা ওড়নার এক পাশের কোণা দিয়ে মুখের অর্ধেক ঢেকে বলল, ছবি তুলে দাও, ভালোভাবে তুলবে, হ্যাঁ? দিশা বাঁকা মুখে বলল, এখন থেকে আমি তোর ননদ, সম্মান দিয়ে কথা বলবি। কি হুকুম করছিস আমাকে? আমার হুকুম মেনে চলবি তুই, বুঝলি? চোখ জোড়া সরু করে নিল বেলা। প্রশ্নাত্মক গলায় বলল, দিশা আপু, দিগন্ত ভাই তোমার বড় ভাই না? দিশা সরল মনে জবাব দিল, হ্যাঁ। বেলা পুনরায় প্রশ্ন করল, তার বউ তোমার বড় ভাবি না? হ্যাঁ, কেন? মুচকি হাসল বেলা, ভাবসাব নিয়ে বলল, ভাবি মায়ের সমান হয়, রেসপেক্ট মি। তাড়াতাড়ি ছবি তুলো তো। সরু চোখে বেলার দিকে তাকিয়ে থাকলো দিশা। তারপর মিনিট পাঁচেক সময় নিয়ে বেলার ইচ্ছে মতো ছবি তুলে দিল। এতক্ষণেও বেলাকে আসতে না দেখে নিচে সবার পিড়াপিড়ি উঠেছে। দিগন্ত চোখ মুখ লাল হয়ে গিয়েছে। অপেক্ষা করতে করতে আর পারছে না, ধৈর্যের বাঁধ চরমে উঠেছে। তবু নিশ্চুপ, হাঁটুতে এক হাতের ভর ঠেকিয়ে আরেক হাত দিয়ে ফোন ধরে রেখেছে। স্টপওয়াচ চলছে। এখানে এসে বসার 3 ঘন্টা 12 মিনিট হয়ে গেল। সেকেন্ডের গতি চোখের পলকে পরিবর্তন হচ্ছে। এখান থেকে সদর দরজা পেরিয়ে আকাশ দেখা যাচ্ছে। সেদিকে তাকালো দিগন্ত। সন্ধ্যা নেমে আসছে। ছবি তোলা শেষ হতেই বেলার চঞ্চলতা কমে গেল। বিরস মুখ নিয়ে বিছানায় বসলো। দৃষ্টি থামালো দরজার দিকে। বৃষ্টি এবার বেলার উপর বিরক্ত হলো খুব। ও নিজেও ভারী সারি গহনা পরে আছে। বেলার সাথে সাথে ও শ্বশুরবাড়ি চলে যাবে। শেষমেশ ধরে ধমকালো বেলাকে। তৎক্ষণাৎ বেলার নেত্রপল্লব ভারী হলো। টলমলে চোখ দরজা থেকে সরিয়ে বৃষ্টির দিকে ফেরালো। কম্পমান গলায় বলে উঠল, আব্বু সকাল থেকে আমার সাথে একবারও কথা বলেনি আপা। তোমার আর বড় আপার বিয়ের আগে আব্বু তোমাদের সাথে একা একা কথা বলেছিল, আদর দিয়েছিল, তোমাদের দোয়াও দিয়েছিল অনেক। আমার সাথে এখনো কথা বলতে এলো না যে? আমি আব্বুর জন্য অপেক্ষা করছি। বেলার কান্নারত কথা শুনে থমকালো বৃষ্টি। আসলেই রহমান পাটোয়ারি একবারও এদিকে আসেননি।
দিশা চুপ করে দাঁড়িয়ে রইল। অন্যদিকে কাজীর তাড়া দেখে উপরে আসতে বাধ্য হলো রহমান। মাত্রই মেয়ের ঘরের সামনে এসে দাঁড়িয়েছিল সে। বেলার বলা কথাগুলো সব শুনেছে। বুক খামছে ধরে আছে তার। মেয়ের উপরে রাগ নেই, তবে কিঞ্চিত অভিমান তো রয়েছেই বটে। নিজেই নিজে জীবনসঙ্গী বেছে নিয়েছে দেখে ওই কিঞ্চিত অভিমানের রেশ ধরে সকাল থেকে বেলার মুখোমুখি হননি তিনি। তবে অভিমান হয়তো কিছুটা কমলো। বেলা যে এখন ওর আব্বুর অপেক্ষায় বসে আছে সেটা শুনে ভেতরে কোথাও যেন প্রশান্তি মিলল রহমানের। পরক্ষণে আবার বুক ধুকপুক করে উঠল। এই তো আর কিছুক্ষণ, তারপর পাটোয়ারি বাড়ি ফাঁকা হয়ে যাবে। বাড়ির 3 মেয়ে নিজ নিজ সংসার সামলাবে। তারপর সপ্তাহে, মাসে বা বছরে আসবে 1-2 বার। কদিন থেকে আবার ফিরবে নিজ গন্তব্যে। ভাবতে ভাবতেই চোখের পাতা ভিজে আসতে চাইল রহমান পাটোয়ারির, কিন্তু নিজেকে কঠোর খোলসে আবৃত করে নিল। ধীর পায়ে রুমে এসে মুখ ভর্তি করে ডেকে উঠল, আমার ছোট আম্মা যান, নিচে সবাই অপেক্ষা করছে আপনার জন্য। আব্বুর কণ্ঠ শুনে ডুকরে কেঁদে উঠল বেলা। রহমান ব্যস্ত পায়ে মেয়ের কাছে গিয়ে ওকে বুকে আগলে নিল। মাথায় আলগোছে হাত রেখে আদরে গলায় বলল, কাঁদবেন না আম্মা, আপনার সুখ দুঃখে ভালো মন্দে সব সময় আব্বুকে পাশে পাবেন। আব্বুর দোয়া সারা জীবন আপনার সাথে থাকবে। শুধু স্বামী নিয়ে পরবর্তী জীবনে আফসোস করতে পারবেন না, এটা আপনি স্বইচ্ছায় বেছে নিয়েছেন। আব্বুকে দোষারোপ করবেন না, কান্না থামান আম্মা। উপস্থিত দিশার বৃষ্টির চোখেও পানি। এদিকে বেলার কান্নার গতি থামল না, বরং বাড়ল। রহমান আরও কিছুক্ষণ ওকে বুঝিয়ে শুনিয়ে নিচে নিয়ে এলো। নিচে আসার পর বেলাকে এক পলক দেখেছে দিগন্ত। চোখে কাজল দিয়েছিল হয়তো, বিয়ের আগে কেঁদে কেটে সব লেপটে দিয়েছে মেয়েটা। খারাপ না, অগোছালো সাজটা ভালোই লেগেছে ওর। বেলা দিগন্তকে দেখেনি এখনো। আব্বুর হাত ধরে নেমেছে, যেখানে বসতে বলেছে সেখানেই বসে পড়েছে। হুট করে কেমন যেন লাগছে ওর। গাল মুখ গরম হয়ে গিয়েছে, চোখের পাতা তো ভারী হয়েছে যে তুলতেও পারছে না। মুখ নামিয়ে রেখেছে। অতপর এলো সেই কাঙ্ক্ষিত সময়। কাজী সব পড়ছে। শেষে এসে সাক্ষীর উদ্দেশ্যে কাজী কাগজ দেখে পড়তে শুরু করলেন। সাক্ষী হিসেবে থাকলো রাসেল পাটোয়ারি। দিগন্ত বেলার বিয়ের উকিল দিলেন তিনি। কাজীর সঙ্গে সঙ্গে মুখ মিলিয়ে বেলার উদ্দেশ্যে বললেন, জুনায়েদ তালুকদারের একমাত্র পুত্র দিগন্ত তালুকদারকে নগদ 6 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া তন্মধ্যে নাকের ফুল স্বর্ণ বাবদ 1992 টাকা কাটিয়া নগদ 5,98,001 টাকা বেলা পাটোয়ারির বিনতে কন্যা আব্দুল রহমান পাটোয়ারিকে বিয়ের প্রস্তাব দেয়া হলো। আপনি কি এই প্রস্তাব কবুল করিবেন? বেলার দিকে সবাই তাকিয়ে আছে। ও লজ্জায় নিচু মাথায় আস্তে করে রেখেছে। কাজী আর আশপাশ থেকে ওকে বারবার কবুল বলতে বলছে। শব্দটা খুব সহজ ঠেকলো বেলার কাছে, একবারেই বলে ফেলতে পারবে ও। কিন্তু যেই না মুখে আনতে চাইল অমনি খুব ভারী ঠেকলো। চোখ গড়িয়ে আপনা আপনি পানি পড়ল। খুব কষ্ট হচ্ছে বলতে। কণ্ঠনালী ভেদ করে টেনে হিঁচড়ে বের করতে হলো ওকে। অবশেষে বলতে সক্ষম হলো, কবুল। কাজী পুনরায় বললেন, কবুল করলেন? তাহলে আবারও কবুল বলুন। বেলা কাঁপা কাঁপা স্বরে বলল, কবুল। তৃতীয়বার আবারও জিজ্ঞেস করলেন কাজী। আবারও বলেন, কবুল করলেন। বেলা এবার হাউমাউ করে কেঁদে দিল। ভালো লাগছে না ওর, সব ফাঁকা ফাঁকা লাগছে। নার্ভাসনেস আটসাটভাবে ধরেছে ওকে। রহমান পাটোয়ারি মেয়ের হাতে হাত রেখে ভরসা দিলেন। বেলা কান্নারত চোখে একবার আব্বুকে দেখে চোখ বন্ধ করে নিল। জোরে দম টেনে স্পষ্টভাবে বলে উঠল, কবুল। সকলে আলহামদুলিল্লাহ পড়ল। কাজী এবার দিগন্তের কাছে গেল। ওকে কবুল বলতে বললে। বেশি সময় নিল না দিগন্ত। নিজের ব্যক্তিত্ব ধরে রেখে ধীর স্থিরভাবে 3 কবুলের মাধ্যমে বিয়ে সম্পন্ন করল। স্বীকার করল বেলাকে স্বীয় স্ত্রী রূপে। কাজী হাসিমুখে ঘোষণা করলেন, সাক্ষীগণ শোনেন, দিগন্ত তালুকদার ও বেলা পাটোয়ারি বিনতে কন্যা আব্দুল রহমান পাটোয়ারি নগদ মোহরানা নির্ধারণ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। আল্লাহ তাদের দাম্পত্য জীবন বরকতময় করুক, আমিন। কাজীর কথা শেষ হওয়ার সাথে সাথে শুকরিয়া আদায় করল দিগন্ত। তারপর পাশে বসে থাকা বেলার হাতের ভাঁজে হাত গলিয়ে দিল তড়িৎ বেগে। ছোটোখাটো নরম হাতটা সামনে এনে উল্টো পিঠে পরশ বুলিয়ে বলল, অবেলায় আগমন যার, দিগন্ত বেলায় সে আমার, আমার বিন্দুচারিণী।